আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আহ, আমরা আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং তোমরা জানো যে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ প্রাণীবিদ্যা তিনটি মেজর যে কোর্স আছে সেটা কিন্তু আমরা কার্যক্রম চালু রেখেছি। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা যে প্রাণী বৈচিত্র্য 2 পড়ছি, গত ক্লাস আমরা শুরু করেছি প্রাণী বৈচিত্র্য 2, আজকে কিন্তু সেটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে, তো সকলেই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। সকলে দ্রুত জয়েন করে ফেলো, আমরা এখনই ক্লাসটি শুরু করে দেবো। ঠিক আছে, দ্রুত সকালে জয়েন করে ফেলো, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো। আমাদের এই ক্লাসটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও, তাহলে গ্রুপের যারা সদস্য আছে তারা সহজে এটা পেয়ে যাবে আর কি। ওকে, দ্রুত সকালে জয়েন করে ফেলো, আমরা আমাদের ক্লাসটি এখনই শুরু করে দেবো। তো যাই হোক, তো আশা করি সকলে ভালো আছো। তো আমরা গতকালকে কিন্তু করডাটা নিয়ে কথা বলছিলাম আর কি, এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাবা। আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্টস করে জানাবা। মিশু কমেন্ট করেছো, ওয়ালাইকুম আসসালাম। সকলেই শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবা কমেন্টস করে। ওকে, সো আমরা কথা না বেরিয়ে সোজা ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে আমরা তো কোঅর্ডিনেটর পর্বের আমরা জানি প্রাণী বৈচিত্র্য 2, যেটা আমাদের যে কোর্স প্রাণী বৈচিত্র্য 2, এই কোর্সের আওতাধীন মূলত আলোচনা করা হয়েছে কোঅর্ডিনেটর পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। কোঅর্ডিনেটর পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো সেই সিয়াম আসসালাম হোসেন, হ্যাঁ এটা শোনা যাচ্ছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম মনিরা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সো আমরা অনেকেই জয়েন করে ফেলেছে, সো আমরা চলো যাই ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি আর কি। আহ, তোমাদের কমেন্টস অবশ্যই গুরুত্বপূর্ণ, যদি কোনো ইনকোয়ারি থেকে অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো যাই, আমরা শুরু করে দিচ্ছি আর কি। তো প্রাণী বৈচিত্র্য 2 এই কোর্সের আওতাধীন আমরা বলছি কোঅর্ডিনেটর নিয়ে আমরা কথা বলছিলাম। তো গত ক্লাসে কিন্তু আমরা কোঅর্ডিনেটর নিয়ে হালকা কিছু কথা বলেছি, তো আজকে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সো আসো, প্রথমে আমরা যে কোঅর্ডিনেটর কথা বলেছি, কোঅর্ডিনেটর পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। বৈশিষ্ট্য, কোঅর্ডিনেটর পর্বের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ওকে, তো কোঅর্ডিনেটর পর্বের বৈশিষ্ট্য নিয়ে আমরা যে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। আহ, খুবই গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য। গত ক্লাসে যে আমরা একটা কবিতা আবৃত্তি করেছি সেখানে কিন্তু আমরা তিনটা মেসেজ দিয়েছি, যে
কোঅর্ডিনেটর বরাবর কিন্তু মাস্ট বি 3টি বৈশিষ্ট্য অবশ্যই থাকে সবসময়। তার মধ্যে 1 নম্বর ছিল যে তাদের নটোকর্ড থাকে, 2 হলো তাদের স্নায়ুরজ্জু থাকে, এবং 3 হলো তাদের গলবলীয় ফুলকারন্ধ্র থাকে। এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য আর কি। সো সেই বৈশিষ্ট্যগুলো তো থাকবেই, এছাড়া এর বাইরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আসো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নটোকর্ড নিয়ে কথা বলবো। বৈশিষ্ট্য 1 ধরো 1, বৈশিষ্ট্য 1-এ আমরা কথা বলবো নটোকর্ড নিয়ে। নটোকর্ড, সো নটোকর্ড এটা একটি ইংলিশ শব্দ। নটোকর্ড, এই নটোকর্ডের আবার এই দুটি পয়েন্ট আছে। একটা হলো নটন, শব্দ হলো ব্যাক বা পিছনে, ব্যাক বা পিছনে। আর 2 হলো কর্ড। কর্ড, কর্ড শব্দটা আমরা শিখেছি দড়ি বা রজ্জু, দড়ি বা রজ্জু শিখেছি। কর্ড সংস্করণ কি শিখেছি? দড়ি বা রজ্জু শিখেছি। তো এটা আমরা জানি। সো এর আগের ক্লাসে আমরা নটোকর্ড নিয়ে কথা বলছিলাম। সো তাহলে নটোকর্ড শব্দটা আমরা দুটি শব্দ থেকে মূলত আমরা পেয়েছি, একটা হলো নটন আর একটা হলো, হ্যাঁ, একটা হলো নটন আর একটা হলো কি তোমার হলো কর্ড। দুইটা কথা নিয়ে আমরা কথা বলছি। নটন শব্দটা মূলত একটি গ্রিক শব্দ, এটি একটি গ্রিক শব্দ। নটন এটি একটি গ্রিক শব্দ, আর কর্ড এটি একটি ল্যাটিন শব্দ। তো দুইটা এরকম শব্দের সমন্বয়ে কিন্তু এই নটোকর্ড শব্দটা এসেছে আর কি। ঠিক আছে? সো তাহলে আমরা শিখলাম যে নটোকর্ড যে শব্দটা তাকে আমরা ভেঙে ফেললাম, যে নটন শব্দ হলো পিছনে, আর কর্ড শব্দ হলো কি দড়ি বা রজ্জু। তার মানে পিছনের দড়ি বা রজ্জু এই ধরনের কোনো কিছুকে মিন করা হয়েছে। তো এই যে নটোকর্ড, সেই নটোকর্ডের বিষয়ে আমরা যেটা বলতে চাচ্ছি আর কি, যে প্রথমে যে বিষয়টা বলবো, নটোকর্ড কি থাকে? আমাদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, দ্যাটস মিন এই বরাবর, পৃষ্ঠ, পৃষ্ঠ মানে পিছনে, মধ্যরেখা মানে এই মাঝ বরাবর, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থাকে? যে নটোকর্ড কি থাকে? যে স্থিতিস্থাপক দন্ডাকার যে অংশটি থাকে তার নাম হলো কি নটোকর্ড। হ্যাঁ, তো কয়েকটা বিষয় আছে, আমরা গতদিন সেটা নিয়ে কথা বলেছি যদিও। স্থিতি স্থাপক, তারপর দন্ডাকার যে অংশটিতে থাকে তার নাম হলো কি নটোকর্ড। সো এই নটোকর্ড কিছু কিছু প্রাণীর দেহে আজীবন থাকে, আবার কিছু কিছু প্রাণীর দেহে কি থাকে, সেটা ভ্রূণ অবস্থায় থাকলেও পরবর্তীতে সেটা পরিবর্তিত হয়ে যায়, এবং সেটা পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। মেরুদণ্ডে কি হয়? রূপান্তরিত হয়। তো আমরা শিখলাম যে নটোকর্ড সেটা হলো কি, যে আমাদের আহ আমার কি বলবো, ভ্রূণীয় দশায় পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি থাকে, যে স্থিতিস্থাপক দন্ডাকার এবং নীরের যে অংশটা থাকে সেটা হলো কি তোমার নটোকর্ড। এবং এই নটোকর্ডটা কি কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আজীবন থাকে তাদের দেহে, আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, যে সেটি পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় আর কি। তো যাদের ক্ষেত্রে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা কি বলি? ভার্টিব্রাটা। কি বলা হয়? ভার্টিব্রাটা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে আর কি। সো এই হলো মোটামুটি এই নটোকর্ড নিয়ে কথা। ঠিক আছে? এবার 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো স্নায়ুরজ্জু। 2 এর পরের অংশে আমরা কথা বলবো স্নায়ুরজ্জু। স্নায়ু রজ্জু, স্নায়ুরজ্জু নিয়ে কথা বলবো। সো এখানে একটা জিনিস আমি দেখিয়ে রাখি, নটোকর্ডে যদিও আমরা কতদিন চিত্র দেখিয়েছি, তারপরেও ধরো আমি এখানে একটা চিত্র দেখিয়ে দিই, বুঝতে সহজ হবে। এইটা হলো ফুলকারন্ধ্র, এগুলো এর উপরে কি থাকবে? এই যে এইটা হলো নটোকর্ড, পুষ্টিনালী ঠিক উপরে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর এটা অবস্থান করে, এবং তার উপরে কি থাকবে? এইখানে থাকবে তোমার
নটোকটের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার কি থাকবে, অংশটি থাকে, তার নাম হলো স্নায়ুরজ্জু। তো আমরা তিনটে অংশ দেখতে পাচ্ছি এখানে, তিনটে অংশ। তো আমরা হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো কি তোমার নটোকট আর কি। এই নটোকট পরবর্তীতে কি হয়েছে, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আজীবন থেকে যায়, আর কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে কি থাকে, মেরুদণ্ড দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়ে যায়। আর এখানে ঠিক তার উপরে, নটোকটের ঠিক তার উপরে আমরা বলবো এক্ষেত্রে কি, যে আমরা স্নায়ুরজ্জুর যে কথা বলছি, আমরা বলবো যে নটোকটের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার কি থেকে স্নায়ুরজ্জু বিদ্যমান থাকে। তো এই স্নায়ুরজ্জু, সেটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু 2 নম্বরে, যে স্নায়ুরজ্জু এটা কেমন হয়ে থাকে, বৈশিষ্ট্য এক হলো ফাঁপা আর নলাকার, ফাঁপা ও নলাকার, নলাকার কি থাকে, স্নায়ুরজ্জু থাকে। তো এই ফাঁপা এবং নলাকার স্নায়ুরজ্জুতে পরবর্তীতে কিসে পরিণত হয়, এর যে সামনের অংশটা থাকে, তো আমরা যদি দেখি এই যে সামনের অংশটা, এই অংশটা, এইটুকু, এই অংশটা, সামনের এই অংশটা আমি ইয়েলো কালার করে দিচ্ছি আর কি, এইটুকুন হয়ে যায় হলো মস্তিষ্ক। আর এই পিছনের যে অংশটা আছে সেটাকে সুষুম্না কাণ্ডে পরিণত হয়। ওকে, তো তার মানে কি, এর সামনের অংশ কি হয়ে যাবে, সামনের অংশ মস্তিষ্কে পরিণত হবে, মস্তিষ্কে পরিণত হবে। আর এর পিছনের অংশ কিসে পরিণত হবে, পিছনের অংশ তোমার পরিণত হবে সুষম, পিছনের অংশ কি হবে, পিছনের অংশ সুষমনাকাণ্ডে পরিণত হবে। ওকে, তো পিছনের অংশ কিসে পরিণত হবে, সুষমনাকাণ্ডে পরিণত হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছো বিষয়টি। ওকে ওকে, আর অনেকে জয়েন করেছো, উষা জয়েন করেছো, ওয়ালাইকুম আসসালাম। তো সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে থাকো। ওকে, তো তাহলে আমরা দেখতে পেলাম যে স্নায়ুরজ্জুর বেলা কি বললাম, একটু হাইলাইট করে দিই। আমরা বললাম যে, ঠিক আমি এখানে চিত্রটা দরকার হলে আবার দেখাচ্ছি, ধরো এরকম করে দেখাচ্ছি। ওকে, এই অংশটা, এইটা হলো তোমার হলো কি গলবিলে ফুলকরন্দ। আচ্ছা, এবার আসো, তার ঠিক উপরে কি থাকে, নটোকট, এটা হলো নটোকট। আর নটোকটের ঠিক উপরে কি আছে, ফাঁপা এবং নলাকার কি আছে, স্নায়ুরজ্জু। বেশ, এই পয়েন্টটা আমরা এখানে বললাম। তাহলে এটা হলো তোমার হলো কি স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু। হ্যাঁ, সো সকলে বুঝতে পারছো কি, স্নায়ুরজ্জু নিয়ে আমরা কি কথা বলছি, স্নায়ুরজ্জু নিয়ে বললাম যে এই নটোকটের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার কি থাকে, যে অংশটি থাকে, সেটার নাম হলো কি স্নায়ুরজ্জু। এবং এই স্নায়ুরজ্জুটার যে সামনের অংশটা পরবর্তীতে কিসে পরিণত হয়, পরবর্তী হলো মস্তিষ্কে। আমাদের যেমন হলো কি এই যে মস্তিষ্কে পরিণত হয়েছে, আর এই যে পিছনের অংশ সেটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। দ্যাটস মিন এই মস্তিষ্কের সোজা যেটা চলে গেছে, সোজা স্ট্রেট চলে গেছে যেটা, সেটা হলো কি সুষুম্নাকাণ্ড। ধরো মানুষের ক্ষেত্রে যদি দেখায়, ধরো এইটা হলো মস্তিষ্ক, আর এর পিছন দিয়ে সোজা যেটা চলে গেছে। ওকে, তাহলে এইটা হলো সামনের অংশটা হলো মস্তিষ্ক, আর এই পিছনের অংশটা হলো কি সোজা যেটা গেছে সেটা কি সুষুম্না কাণ্ড। তো এই দুটি অংশ, দ্যাটস মিন এই অংশটা পরিণত হয়েছে এই অংশটাতে, আর এই যে লম্বা অংশ চলে গেছে এটা চলে গেছিল এই যে সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। এরকম দুটি অংশে পরিণত হয়ে থাকে আর কি। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলছি, একটা হলো নটোকর্ড নিয়ে কথা বলছি, আর 2 নম্বর হলো কি স্নায়ুরজ্জু নিয়ে কথা বলছি। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারছো। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবা। তো 3 নম্বর চলে যাচ্ছি আমরা, 3 নম্বর, 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। এখানে আমরা কথা বলবো কাকে নিয়ে, হ্যাঁ, এখানে কথা বলবো হলো আমরা গল বিলীয় ফুলকারন্ধ, গল বিলীয় ফুলকারন্ধ। গল বিলীয় ফুলকারন্ধ নিয়ে কথা বলবো। ওকে, সো গল বিলীয় ফুলকারন্ধ করে আবার একটা দরকারি চিত্র আঁকাচ্ছি প্রয়োজনে। সো এই যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো এই গলবিলীয় ফুলকারন্ধ, এটার গলবিলীয় ফুলকারন্ধ আর কি। মূলত এখানে এই যে রন্ধগুলো থাকে আমি ইয়েলো কালার করে দিচ্ছি আর কি। তাহলে এই যে এটা তাদের কি থাকবে, তাদের গলবিলীয় ফুলকারন্ধ থাকবে, যেটা এই অবস্থান করে খুব গুরুত্বপূর্ণ। তো এই গলবিলীয় ফুলকারন্ধটা কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে, যারা হলো জলাশয়ে বাস করে তাদের ক্ষেত্রে আজীবন থেকে যাবে। জলাশয়ে যারা থাকবে, জলাশয়ে
জলাশয় থাকলে কি হবে? আজীবন থাকবে। কি থাকবে? আজীবন। আজীবন থেকে যাবে। আর যারা হলো স্থলে পরবর্তীতে ধরো স্থলে বাস করে, ইভেন ধরো আমাদের ক্ষেত্রে কি আমরা কিন্তু ভ্রূণীয় অবস্থায় কিন্তু আমাদের এই গলবিলে ফুলক্রান্ত ছিল আর কি। ঠিক আছে, অথবা ব্যাঙের কথা চিন্তা করো, ব্যাঙ কিন্তু ধরো কোনো ব্যাঙ সে গিয়ে সে সারা বছর কিন্তু স্থলেই থাকে, কিন্তু ডিম পাড়ার সময় গিয়ে সে কোথায় যায়? একদম ওই ডোবাতে চলে যায় আর কি। তো ডোবাতে গিয়ে সে কি করে? সেখানে ডিম পাড়ে। ডিম পাড়ার পর সেখানে ব্যাঙাচি হয়, সেই ব্যাঙাচিগুলো কিন্তু ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। এবং পরবর্তীতে যে সে যখন আরো ডেভেলপ হয় তখন তার সেই ফুলকা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে তার পরবর্তী কি হয়? ফুসফুস তার ডেভেলপ করে আর কি। তো তাদের কি হয়ে যায়? ফুসফুস। তাহলে যারা স্থলে বাস করে আর কি, স্থলে স্থলে যারা বাস করবে তাদের ক্ষেত্রে কি হবে? সেটা এই গল বিলে ফুলকারণ্ড অর্থাৎ ফুলকারণ্ড বিলুপ্ত হয়ে যাবে এবং ফুসফুসের কি ঘটবে? আবির্ভাব। ফুসফুসের কি ঘটবে? আবির্ভাব। ফুসফুসের কি ঘটবে? আবির্ভাব ঘটবে আর কি। তো এই হলো মোটামুটি খুবই ভাইটাল তিনটা কথা আর কি। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য বলতে বলে তাহলে এই তিনটাকে কোনোভাবে কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে বৈশিষ্ট্য কিন্তু এই তিনটি। আচ্ছা, মাথায় রাখবো আর কি। তো আমরা এই তিনটাকে খুব সহজে আরেকবার হাইলাইট করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। তো আমরা প্রথম হলাম কি, যে কোঅর্ডিনেট পর্বের বৈশিষ্ট্য শিখতেছিলাম আমরা। কোঅর্ডিনেট পর্বের বৈশিষ্ট্য। সো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলছি সেটা হলো কি, নটোকর্ড নিয়ে কথা বলছি। আমরা নটোকর্ডকে ভেঙে দেখাইছি যে নটোকর্ডের দুটো শব্দ আছে, একটা হলো নটন, একটা হলো কর্ড। নটন হলো তোমার হলো গ্রিক শব্দ থেকে আসছে, যার অর্থ হলো পিছনে। আর কর্ড শব্দ হলো দড়ি বা রজ্জু, তার মানে পিছন দিকে যে দড়ি বা রজ্জু আছে তাকে বলা কি? নটোকর্ড। তো আমরা বলেছি এই নটোকর্ডটা কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আজীবন থেকে যাবে। হ্যাঁ, থেকে যাবে। আর কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে কি নটোকর্ডটা পরবর্তীতে কি হবে? মেরুদণ্ড দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হয়ে যায় আর কি। এবং এভাবে কিন্তু চেঞ্জটা হয় আর কি। এবং আমরা বলছি নটোকর্ডের আসলে মূল সংজ্ঞাটা কি হবে? আমরা বলছি যে প্রাণীদেহের ভ্রূণীয় দশায় পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে ভ্রূণীয় দশা আর কিছু প্রাণীর ক্ষেত্রে আজীবন পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, পৃষ্ঠীয় মানে পিছনে, মধ্যরেখা মানে মাঝখান দিয়ে, মধ্যরেখা বরাবর যে স্থিতিস্থাপক দণ্ডাকার নিরেট যে অংশটা দেখা যায় তার নাম হলো কি? নটোকর্ড। ঠিক আছে, সো এই হলো মোটামুটি নটোকর্ড নিয়ে কথা বলা হলো। এবার সে 2 নম্বর চলে যাচ্ছে আমরা। সেটা কি? সেটা হলো স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু নিয়ে আমরা কি বলছি? যে ঠিক দেখো, এই যে আমরা ইয়েলো কালার যেটা দাগ দিয়েছি সেটা ছিল নটোকর্ড, ছিল এখানে, এটা হলো নটোকর্ড। এই নটোকর্ডটা নিরেট, মানে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা জায়গা থাকবে না। কিন্তু সেই নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা আর নলাকার কি রয়েছে? স্নায়ুরজ্জু রয়েছে আর কি। দেখতে পাচ্ছ? নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা আর নলাকার কি রয়েছে? স্নায়ুরজ্জু রয়েছে। নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা এবং নলাকার কি রয়েছে? স্নায়ুরজ্জু। সো আমি যে কবিতা বলেছিলাম গতকাল, তোমাদের নিশ্চয় মনে আছে, তোমার নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা আর নলাকার স্নায়ুরজ্জু আজ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে, তবুও কি তোমার স্নায়ুতে আমার জন্য কোনো আবেগ তৈরি হয়নি? সো এটা ছিল একটা অংশ, একটা মেসেজ। তো সেই মেসেজটা এটা আমরা বললাম যে তোমার নটোকর্ডের ঠিক উপরে ফাঁপা আর নলাকার কি রয়েছে? স্নায়ুরজ্জু রয়েছে। সেই স্নায়ুরজ্জুর সামনের অংশটা কি হয়ে গেছে? মস্তিষ্কে, দেখো, মস্তিষ্কে রূপান্তরিত হয়েছে। এবং তার পিছনের অংশটা কি হয়েছে? সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে। সো আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে সামনের অংশটা কিসে? যে মস্তিষ্কে পরিণত হয়েছে। আর পিছনের অংশ এই যে মেরুদণ্ডের পাশ দিয়ে চলে গেছে, সেটা হলো কি? সুষুম্না কাণ্ডে পরিণত হয়েছে আর কি। এবার আসো, তারপরে আমরা শিখবো যে এটাতে গেল। তারপরে গল বলে ফুলকারন্দ, 3 নম্বর বৈশিষ্ট্য আমরা চলে গেলাম। 3, ধরো আমি 1, 2, 3 দিয়ে দিই তাহলে সুবিধা হবে। নটোকর্ড, নটোকর্ড 2 স্নায়ুরজ্জু, 3 গলবিলীয় ফুলকারন্দ। ঠিক আছে, সো আমরা বলছি যে এই যে মেরুদণ্ডের নিচে হবে এবং সম্মুখ অংশ অবশ্যই কি থাকে? কিছু 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 প্রাণীদের ক্ষেত্রে কি থাকবে? আজীবন কি থাকবে? তাদের গলবিলীয় ফুলকারন্দ বিদ্যমান থাকবে। আর কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে এই গলবিলীয় ফুলকারন্দটা ভ্রূণীয় দশায় থাকলে পরবর্তীতে কিন্তু আর থাকে না, সেটা বিলুপ্ত হয়ে যায়। এবং এর পরিবর্তে কি হয়? যে আমার ফুসফুস ডেভেলপ করে। যেমন আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের কিন্তু ভ্রূণীয় দশায় কিন্তু আমাদের এই গলবিলীয় ফুলকারন্দ ছিল, ঠিক এইখান দিয়ে কিন্তু গলবিলীয়, হ্যাঁ, এই যে এইখান দিয়ে কিন্তু কানের পিছন দিয়ে এখান দিয়ে কিন্তু গলবিলীয় ফুলকারন্দ ছিল। সো এটা বিলুপ্ত হয়ে গেছে এবং এর পরিবর্তে আমাদের কি হয়েছে? ফুসফুস ডেভেলপ করেছে আর কি। তো আমরা ব্যাঙের উদাহরণ দিয়েছি। আমরা বলছি যে কোনো ব্যাঙ সারা বছর কিন্তু দেখবে যে ঘরের কোনায় থাকে, যখন
প্রজননের সময় আসে, তারা কিন্তু ওই পানি ডোবার পানিতে চলে যায়, সেখানে গিয়ে সে কি করে, সে ডিম পারে, তারপরে সেই ডিমের উপরে পুরুষ ব্যাং ডিম পারে, তারপর ওখানে কি হয়, জাইগোট গঠিত হয়, পরে ভ্রূণ হয়, এরপরে আস্তে আস্তে সেটা ডেভেলপ হয় ব্যাঙাচিতে পরিণত হয়। যখন সে ব্যাঙাচি অবস্থায় থাকে তখন কি, তখন কিন্তু সে ফুলকার মাধ্যমে কিন্তু তার শ্বসন কার্য চালিয়ে থাকে। কিন্তু যখন সে আরো ডেভেলপ হয়ে যায় এবং আস্তে আস্তে তার ফুসফুসে যখন ডেভেলপ করে ফেলে, তখন কি দেখা যায়, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের কিন্তু ফুসফুস জেনারেট করে ফেলে, উৎপত্তি হয়ে যায়, এবং তারা কিন্তু ওই পানি ছেড়ে কিন্তু আবার ডাঙায় চলে আসে এবং আবার কিন্তু সে স্থলবাসী হিসেবে সে বসবাস করতে থাকে। তো এইটা হলো ব্যাঙের ক্ষেত্রে আমরা বললাম আর কি। কিন্তু মাছের ক্ষেত্রে কি হয়, মাছের ক্ষেত্রে কিন্তু এই ফুলকাটা কিন্তু আজীবন থেকে যায়, কারণ তারা বসবাস করেই হলো পানির নিচে, সো তাদের হলো ফুলকার মাধ্যমে শ্বসন কার্য চালাতে হয়, এই জন্য তারা আজীবন কি, তাদের এই কিন্তু ফুলকাটা থেকে যায়। সো আশা করি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, এবং আজকে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই জানাবা। গতকালকে অনেকে বলছে সাউন্ড একটু কম হয়, সো আজকে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। ওকে, মনে বলছো, জি স্যার বুঝতে পেরেছি, ভেরি গুড। আমরা যেহেতু এই কোর্সের সামনের দিকে এগোচ্ছি আর কি, তো আহ, তো প্রথমে যে কোনো কিছু শুরু করার সময় আস্তে আস্তে মানে অভ্যস্ততার কিন্তু কিছু বিষয় থাকে। সরাসরি এসে যদি খুব গতিশীল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জন্য বুঝতে অনেক সমস্যা হতে পারে, যদিও আজকে একটু গতিশীল ভাবেই পড়ানো হয়েছে। তো আমি চেষ্টা করবো যে তোমাদের প্রথমে ধীরে ধীরে পড়ানো, মানে স্লো মোশনে পড়ানো, পরে আস্তে আস্তে তোমাদের গতিশীল করে নেবো, তোমরা অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো কোনো সমস্যা হবে না। ওকে, সো রবিউল বলছো ক্লিয়ার, উষা বলছো ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা ধীরে ধীরে এগোবো। আর একটা কথা বলে রাখি, তো আমাদের মাঝখানে অনেকেরই কনফিউশন আছে যে আমি তো 3টা কোর্সের ক্লাস নেব, তো সেক্ষেত্রে 3টা কোর্স কিভাবে নেবো আর কি, সেটা একটু বলে রাখি। তো ধরো আমি প্রাণী বৈচিত্র্য 2 ধরেছি আর কি, তো এই প্রাণী বৈচিত্র্য 2 ধরো 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলবো কি টানা। এর শেষ করার পরে তখন আমরা অন্য কোর্সে আবার 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলবো, তারপরে আবার পরে কোর্সে আবার 3-4টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। So, এভাবে করার আমার পরিকল্পনা আছে। তো আমার মনে হয়, তোমরা কি বলো, তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবা যে এভাবে যদি করি তোমাদের কেমন হবে। কারণ দেখো, তোমাদের যখন পরবর্তীতে ইন কোর্স পরীক্ষা থাকবে, তো সেই ইন কোর্স পরীক্ষায় কিন্তু সব কোর্স থেকে কিন্তু প্রশ্ন থাকবে আর কি। তো যদি সব কোর্সগুলোকে কিছু কিছু টাচ করে দিই তাহলে কিন্তু ইন কোর্স পরীক্ষা তুমি ভালো করতে পারবে আর কি। তো ওই ধারণা থেকে আমি, আমার একটা ধারণা যে আমি ধরো প্রাণী বৈচিত্র্য 2 দিয়ে শুরু করছি, এখানে 3-4টা চ্যাপ্টার শেষ করবো, তারপরে এভাবে তুলনামূলক সারি স্থানে 3-4টা চ্যাপ্টার শেষ করবো, তারপরে আবার কি পরিবেশ জীববিদ্যায় 3-4টা অধ্যায় শেষ করবো, তারপর আবার আবার প্রাণী বৈচিত্র্য 2-তে ফিরে আসবো, এখানে এসে আবার এরকম শেষ করবো। সেভাবে প্রত্যেকটা কোর্সকে টাচ করার আমার ইচ্ছা আছে, যেটা আমি অনার্স প্রথম বর্ষে যে কোর্স চালাচ্ছি সেখানে একইভাবে চালাচ্ছি আর কি। সো আশা করি সকলে বুঝতে পারছো এবং আমার সাথে একমত হবা, আশা করি। ওকে, ঠিক আছে। সো এখন আসো আমরা পরবর্তী আমরা মূলত কি পড়তেছি একটু মাথায় রাখবা। আমরা কিন্তু আহ কোঅর্ডিনেটর পর্বের বৈশিষ্ট্য পড়তেছি। কার বৈশিষ্ট্য? কোঅর্ডিনেটর পর্বের বৈশিষ্ট্য পড়তেছি। সো আমরা 3টি বৈশিষ্ট্য কিন্তু অলরেডি পড়ে ফেলেছি আর কি। এবার 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো। বৈশিষ্ট্য নাম্বার 4, এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল। তো এন্ডোস্টাইলটা কি সেটা দেখো, চিত্রের মাধ্যমে দেখলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। তো আমি দ্রুত চিত্র আঁকে ফেলার চেষ্টা করছি। তো এই যে আমাদের কি থাকে, হ্যাঁ, এটা হলো পৌষ্টিক নালী, এই যে মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত, এবং এখানে কি আছে, ফুলকার অন্ত রয়েছে। সো এই পৌষ্টিক নালীর ঠিক নিচে, ঠিক এই পজিশনে কি থাকবে, এক ধরনের গ্রন্থি থাকে, একটি অংশ থাকে, এই অংশটার নাম হলো কি এন্ডোস্টাইল। সেটাকে আমরা বলতে পারি কি এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল। এর নিচে অবস্থানকারী, গল্পের নিচে ইন্ডাস্ট্রিয়াল নামে একটা অঙ্গ থাকে, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল। তো এই ইন্ডাস্ট্রিয়ালের কাজটা কি দেখো, এই ইন্ডাস্ট্রিয়ালের পরবর্তীতে আমাদের দেহে কি হয়, থাইরয়েডে পরিণত হয়। কিসে পরিণত হয়? থাইরয়েডে। তাহলে আমরা দেখলাম
এই এন্ডোস্টাইলের অবস্থানটা কোথায়? হলো তোমার গল বিলের নিচে, নিচে নিচের একটি অঙ্গ, নিচের একটি অঙ্গ, গল বিলের নিচের একটি অঙ্গ। ওকে, আর এটা পরবর্তীতে কিসে পরিণত হয় আমাদের দেহে? হলো থাইরয়েডে পরিণত হয়, থাইরয়েডে পরিণত হয়। ওকে, থাইরয়েড কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের দৈহিক বৃদ্ধি বিকাশ সহ নানান রকম কাজের সাথে কিন্তু থাইরয়েড জড়িত রয়েছে আর কি। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি। সো এই সেজন্য থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়ে যায় আর কি। সো এই হলো মোটামুটি ইন্টেস্টাইন নিয়ে কথা বললাম। সো আমরা কি বললাম যে গলবিলের ঠিক নিচে কি আছে, এন্ডোস্টাইল নামে কি রয়েছে, একটা অঙ্গ রয়েছে। এটি কি হয় পরবর্তীতে পূর্ণাঙ্গ যখন বয়স হয়ে যায় তখন সেটা কিসে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। কোন গ্রন্থিতে? থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। ওকে, সো আশা করি সকলে বুঝতে পারছো। এবার আসো পরের অংশ চলে যাচ্ছে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য নম্বর 5। বৈশিষ্ট্য নম্বর 5 আমরা বলবো হলো পরিপাকতন্ত্র নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, বা পায়োত্তর, আচ্ছা পায়োত্তর লেজ নেওয়ার কথা বলি। পায়ু উত্তর লেজ। সো এটা খুবই সহজ কথা আর কি। সো অধিকাংশ কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি থাকে? পায়ু উত্তর কি থাকে, একটা লেজ থাকে আর কি। তো কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আবার লেজ থাকে না, যেমন হলো মানুষের ক্ষেত্রে কি থাকে না, লেজ থাকে না। সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তুমি দেখো যতগুলো কর্ডার প্রধান, বানর বলো, গরু বলো, ছাগল বলো, ভেড়া বলো, যাই দেখো না কেন সবার কাছে কি থাকে? লেজ কিন্তু থাকে, ঠিক আছে? হ্যাঁ, লেজ কিন্তু থাকে। আবার এই যে ছাগলের কথা যে বলতে, আবার বলবো না ছাগলের তো লেজ ছোট আর কি। ছাগলেরও লেজ আছে, ছোট হোক আর বড় হোক লেজ তো আছে, ঠিক আছে? তো মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা নেই, ঠিক আছে? তো তাহলে আমরা বলবো অধিকাংশ প্রাণীদের ক্ষেত্রে প্রায় উত্তর কি থাকে, লেজ থাকে আর কি। অধিকাংশ প্রাণীদের ক্ষেত্রে, অধিকাংশ প্রাণীদের ক্ষেত্রে ক্ষেত্রে কি থাকে, পাই উত্তর, পাই উত্তর বলতে পায়ের পরে কি থাকে, লেজ থাকে। কাদের থাকে না? আমাদের মানুষের ক্ষেত্রে কি থাকে না, কোনো লেজ থাকে না। সেই হলো মোটামুটি এটা গেল। এবার আসো পরিপাকতন্ত্র, 6 নম্বর। পরিপাক তন্ত্র। সো আমরা কি বলবো, এদের ক্ষেত্রে কি থাকে, পরিপাকতন্ত্র সম্পূর্ণ থাকে। ধরো এরকম একটা চিত্র রাখলাম, সেই ভ্রূণটারই কথা বললাম আমরা। পরিপাকতন্ত্র এখানে গেল উল্কা, তারপরে ফাইনালি গিয়ে সো এটা হলে কি থাকবে, মুখছিদ্র পরিপাকতন্ত্র, মুখ থেকে এই যে পাই পর্যন্ত কি থাকে, বিস্তৃত। এটা হলো মুখ, আর এটা হলো কি, পায়ু। তাহলে পরিপাকতন্ত্র কি, মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত, দ্যাটস মিন সম্পূর্ণ। আমরা বলবো পরিপাক তন্ত্র সম্পূর্ণ ধরনের, পূর্ণ, এবং তা কি, মুখ থেকে পাই পর্যন্ত পায়ু পর্যন্ত বিস্তৃত। ওকে, সো এই হলো পরিপাকতন্ত্র নিয়ে আমাদের কথা হয়ে গেল আর কি। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারতেছো। ওকে, মনিরা বলেছো স্যার আমাদের ফার্স্ট ইন কোর্স এক্সাম কোন মান্থে হতে পারে? অনার্স প্রথম বর্ষের ফার্স্ট ইন কোর্স পরীক্ষা কিন্তু হয়ে গেছে, তোমরা জানো আর কি। এবং অনার্স প্রথম বর্ষের হলো এপ্রিল মাসে হলো সেকেন্ড ইন কোর্সও হয়ে যাবে। তো ধরে রাখতে পারো যে তোমাদের এপ্রিলের দিকেই তোমাদের হয়তো বা শেষের দিকে
বা মে মাসে গিয়ে তোমাদের কি হবে ফার্স্ট ইন কোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এইভাবে পড়তে থাকো। আর সাধারণত বেশিরভাগ কলেজে কিন্তু ইন কোর্স পরীক্ষার জন্য কি করে থাকে, যে বিগত বছরে যে প্রশ্নগুলো সেগুলো দিয়ে থাকে। তোমরা হলো 2025 সালের 2025 সালের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার মানে তোমাদের জন্য 2023 সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের কলেজে আছো যারা সরকারি একবারই কলেজ, তাদের ক্ষেত্রে 2023 সালের প্রশ্ন থেকেই নর্মালি প্রশ্ন করা হয়ে থাকে। মানে তুমি যদি 25 সালে হয়ে থাকো তাহলে 23 সালের প্রশ্নগুলো পড়লেই কিন্তু তুমি সেগুলো পেয়ে যাবে। তো যারা আগে থেকেই পড়ে ফেলতে চাও তারা কিন্তু ওগুলোটা আছে রাখতে পারো আর কি। ওকে, যাই হোক আমরা সামনে এগোই। তাহলে এটাও গেল আর কি, যে পরিপাকতন্ত্র নিয়ে আমাদের কথা হয়ে গেল। এবার চলো যাই পরের অংশে আমরা চলে যাচ্ছি। প্রশ্ন 7 নাম্বার, রক্ত সংবহন তন্ত্র। নাম্বার 7, রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র, তো রক্ত সংবহন তন্ত্র কেমন সেটা নিয়ে কথা বলা যায়। সো এদের ক্ষেত্রে, অর্থাৎ যারা অর্ডারটা পর্বের প্রাণী, তাদের ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্র কেমন হয়ে থাকে বলে রাখি, সেটা হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকে। ওকে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকে। এখন প্রশ্ন হলো যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কি আর মুক্ত রক্ত সংবহন তন্ত্র কি, এটা সম্বন্ধে তোমাদের ক্লিয়ার আইডিয়া আছে কিনা। না থেকে থাকে, তো আমি শুধু মুক্ত সংবহন তন্ত্রটার কথা একটু বলে রাখি আর কি। ধরো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কেমন, ধরো যে তুমি একটা রুমের মধ্যে আটকে আছো আর কি। তো সেই রুমেই শুধু তুমি থাকবা, তোমার যাবতীয় কার্যক্রম সব একটা রুমের মধ্যেই কেন্দ্রীভূত থাকবে। তো তখন তোমার লাইফ স্টাইলকে কেমন বলা হবে, বদ্ধ টাইপের লাইফ স্টাইল, তাই তো। আর মুক্ত, মুক্তর উদাহরণটা কি হবে, যে তুমি রুমের মাঝখানেও থাকবা, তোমার যে রুম আছে সেখানেও থাকবা, আবার তোমার মন চাইলে তুমি দরজা দিয়ে বের হয়ে তুমি যে কোনো জায়গায় ঘুরে ঘুরে আবার এসে রুমে থাকতে পারবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বদ্ধ মানে শুধু একটা রুমের মধ্যে সীমাবদ্ধ থাকা, আর মুক্ত মানে রুমের মধ্যেও থাকা প্লাস বাইরেও থাকা, এটা হলো মুক্ত। সো আমরা রক্ত সংবহনতন্ত্রটাকে ঠিক ওইভাবেই মনে করতে পারি। ধরো আমরা এখানে একটা ঘর আঁকালাম, একটা ঘর, এইখানে একটা দরজা, হ্যাঁ এটা একটা দরজা। তাহলে দেখো একটা দরজা। এখন মনে করো যে কেউ একজন ব্যক্তি, কোনো একজন এখানে থাকলো, হ্যাঁ, সে মন টন খারাপ করে আছে, সে শুধু রুমের মধ্যে সবসময় আটকে থাকে আর কি। তো তার লাইফটা হলো কি বদ্ধ স্টাইলের লাইফ স্টাইল, ঠিক আছে। আর যদি এরকম হয় যে সে রুমের মধ্যেও থাকে, আবার কি থাকে তার দরজাটা খোলাও থাকে আর কি, দ্যাটস মিন সে এখান থেকে সে বের হয়ে আবার বাইরেও যেতে পারে আর কি, তখন কিন্তু সে হ্যাপি হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাপি হয়ে গেল, অনেক খুশি সে এবার, ঠিক আছে। সো সে বাইরে যেতে পারতেছে আবার ভিতরে থাকতে পারতেছে। সো যদি এরকম হয় যে আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র, সো বদ্ধ এবং এই যে মুক্তের মধ্যে যে পার্থক্য বলতেছি, দুইটা জিনিসকে মাথায় রাখবে আর কি। কটা জিনিস, দুইটা জিনিস। এক হলো আহ দেহ গহ্বর, এক কি দেহ, কোথায় লিখি এটা, কোথায় লিখি, এখানে তো লিখি। আহ, ধরো দুইটা জিনিসকে মাথায় রাখা হলো দেহ গহ্বর, আর হলো কি দুই রক্ত বাহিকা, বাহিকা, রক্ত বাহিকা। ওকে, সো এখন খেয়াল করো, দেহ গহ্বরটাকে মনে করো এই ঘরের সাথে তুলনা করো। কার সাথে, এই ঘর, বদ্ধ ঘর, ঘরের সাথে তুলনা করো। আর রক্তবাহীকে তুলনা করো বাইরের সাথে তুলনা করো, বাইরের সাথে তুলনা করো। তার মানে দেখো, যদি যে প্রাণীদের ক্ষেত্রে রক্ত দেহ গহ্বরও থাকবে, অর্থাৎ ঘরের মধ্যে থাকবে, আবার কি ঘর থেকে বাইরেও যেতে পারবে, ঠিক আছে, ঘর থেকে কি বাইরেও যেতে পারবে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, আহ মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর যাদের ক্ষেত্রে কি হবে, রক্ত শুধুমাত্র ঘরের মধ্যেই থাকবে, ঠিক আছে, যেমন একটু এইটা না দিয়ে এটা দিলে ঠিক হতো আর কি, তারাও
হলো না। এখন দেখো, আমরা রক্তবাহিকাকে কিসের তার সাথে তুলনা করবো? এই হলো ঘরের সাথে তুলনা করবো। ঘর, বদ্ধ ঘর, ঘরের সাথে তুলনা করবো রক্তবাহিকা আর কি। আর দেহগহ্বরকে কাকে তুলনা করবো? এটা হলো বাইরের সাথে তুলনা করবো, বাইরের সাথে। ওকে, এবার দেখো জিনিসটা ক্লিয়ারলি মিলে যাবে। তো দেখো, যাদের ক্ষেত্রে হলো মুক্ত রক্ত সংবহন তন্ত্র, তাদের ক্ষেত্রে রক্ত ঘরের মধ্যেও থাকবে, ঘরের বাইরেও থাকবে। দ্যাটস মিন রক্ত রক্তনালীতেও থাকবে, রক্তনালী এই দেহ থাকবে। আর বাইরেটাকে আমরা কি বলবো? দেহগহ্বর, দেহগহ্বর। তাহলে রক্ত যদি রক্তনালীতেও থাকে, অর্থাৎ ধমনী, শিরা, কোষিক জালিকা, হৃৎপিণ্ডে এই জায়গাও থাকলো, আবার দেহ গহ্বর, দেহের যে গহ্বর থাকে, অর্থাৎ সিলোমিক গহ্বর যেটা, বা তোমার সুডোসিলোমার যাই বলো না কেন, যে প্রাণীর ক্ষেত্রে যে গহ্বর, সেই গহ্বর যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এর উদাহরণ হলো তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা, তাদের দেখে থাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। তাদের ক্ষেত্রে কি রক্ত কিন্তু তাদের রক্তবাহিকা, হ্যাঁ, রক্তবাহিকা, হৃৎপিণ্ড, রক্তবাহিকার মধ্যেও থাকে যেমন, আবার দেহগহ্বরের মাঝখানেও রক্ত থাকে আর কি। এই জন্য তাদেরকে বলছে কি? মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর আমাদের ক্ষেত্রে কি, যারা আমরা কোয়াড্রাটা পর্বের প্রাণী, তাদের ক্ষেত্রে কি দেখো, রক্ত শুধু রক্তবাহিকার মাঝখানেই থাকবে, অর্থাৎ ধমনী, শিরা, হৃৎপিণ্ড, কৌশিক জালিকা এগুলো মাঝখানে শুধু সীমাবদ্ধ থাকবে, কিন্তু এখান থেকে বের হয়ে দেহগহ্বরে প্রবেশ করতে পারবে না। সো যদি দেহগহ্বরে প্রবেশ করতে না পারে, তখন তাদেরকে আমরা কি বলবো? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। সো তাহলে এই যে আমাদের যে রক্ত সংবহন, অর্থাৎ কর্ডার পর্বের যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, সেটা কেমন হবে? এটা হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকবে। আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, ওকে, জটিল যেন না হয়, বা জটিল যেন, যদি কোনো কারণে জটিল মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবো আর কি। তো আমি আরেকবার বলে দিচ্ছি আর কি, যে রক্ত যদি রক্তনালীতেও থাকলো, আবার দেহ গহ্বরেও থাকলো আর কি, তখন সেটাকে আমরা বলবো মুক্ত রক্ত সংবহন তন্ত্র আর কি। মানে সব জায়গায় যেতে পারে, ঘরের মধ্যেও থাকতে পারে, ঘরের থেকে বাইরে যেতে পারে, তাহলে মুক্ত, সে মুক্ত স্বাধীন জীবনযাপন করতেছে আর কি। আর রক্ত যদি শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকে, দ্যাটস মিন শুধু রক্ত বাহিকার মাঝখানে থাকে, ধমনী, শিরা, কোষিক জালিকা, হৃৎপিণ্ড এদের মধ্যে শুধু রক্ত থাকতো, অন্য কোথাও যেতে পারলো না, দেহগহ্বরে যেতে পারলো না, তখন সেই ধরনের রক্ত সংবহন তন্ত্র আমরা কি বলবো? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের পেটের মধ্যে কিন্তু রক্ত থাকে না, ঠিক আছে? আমাদের পেটের মধ্যে কিন্তু রক্ত, বা উদর গহ্বর, যেটা অর্থাৎ পেট বা বক্ষীয় গহ্বর, এখানে কিন্তু ওই গহ্বরের মাঝখানে কোনো রক্ত থাকে না, ঠিক আছে? ওখানে সিলোমিক ফ্লুইড থাকে, বাট কোনো রক্ত থাকে না আর কি। কিন্তু আমাদের ক্ষেত্রে রক্ত কোথায় থাকে? হৃৎপিণ্ডে থাকে, ধমনী থাকে, শিরে থাকে, কৌশিক জালিকা থাকে, এইসব জায়গাগুলো কিন্তু রক্ত থাকে। দ্যাটস মিন রক্ত একটা নির্দিষ্ট জায়গায় বাইন্ডিং অবস্থা থাকে। দ্যাটস আমাদের রক্ত সংবহনতন্ত্র কেমন? বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। আশা করি সকলে বুঝতে পেরেছি। ওকে, চলো যাই, এখন আমরা পরবর্তী অংশে আমরা চলে যাই। এরপর আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের অবস্থান নিয়ে আলোচনা করব। 8 নাম্বার, হৃৎপিণ্ডের অবস্থান। হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের অবস্থান। ওকে, হৃৎপিণ্ডের অবস্থান নিয়ে আমরা আলোচনা করবো এখন। সো হৃৎপিণ্ডে কোন জায়গায় থাকে তার উপর ভিত্তি করে এটা অবস্থান। ওকে, সো খুবই সিম্পল অ্যাজ আমাদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যারা কোয়াড্রাটা পর্বের প্রাণী আছি, তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড কি থাকে? দেহের অঙ্কীয় দিকে। অঙ্কীয় মানে সামনের দিকে, আর পৃষ্ঠ মানে পিছন দিকে। মাথায় রাখবা। আর এই জিনিসটা খেয়াল করো, অঙ্কীয় কি আর পৃষ্ঠ কি, এটা ভালো করে বলার চেষ্টা করো। আমাদের মাঝখানে অনেকের মধ্যে কনফিউশন আছে, যে অঙ্কীয় মানে মনে হয় যে পিছন দিকে মিন করে, আবার পৃষ্ঠ মানে পিছন দিকে, কিন্তু অঙ্কীয় বলতে কোথায় দিকে মিন করে? সামনের দিকে। একটু কনফিউশন তৈরি হয় অনেক সময়, অনেকের ক্ষেত্রে হয় আর কি। যাদের ক্ষেত্রে হয় তারা এইভাবে মনে রাখতে পারো আর কি, যে অঙ্কীয় বলতে সামনের দিকটাকে মিন করে, আর পৃষ্ঠ বলতে পিছনের দিকটাকে কি করে মিন করে। সো খেয়াল করো, আমরা যারা কোয়াড্রাটা পর্বের প্রাণী আছি, তাদের সকলের ক্ষেত্রে কিন্তু হৃৎপিণ্ড এই যে এইখানে আছে, তার মানে এইদিকে আছে, মানে অঙ্কীয় দিকে, দ্যাটস মিন সামনের দিকে কিন্তু থাকে, ঠিক আছে? হৃৎপিণ্ড কোথায় থাকে? সামনের দিকে। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে যে পড়ে আসছো, যে ধরো ঘাস ফড়িং পড়ে আসছো, ঘাস ফড়িং ক্ষেত্রে কি দেখছো? এরকম দেখছো না, যে ধরো এরকম একটা ঘাস ফড়িং ছিল, ঠিক আছে?
তোর এরকম মাথা নাই হয়ে গেল, তোর এরকম একটা ঘাসপানি ছিল তোর কথার কথা। এই যে তার যে সামনের অংশ, এইখানে দেখো এই যে হৃদযন্ত্র কিন্তু এখানে ছিল, 1 2 3 4 5 6 7, এরকম হৃদযন্ত্র ছিল না তাদের? এই মানে পিছনের দিকে কিন্তু তাদের হৃৎপিণ্ড ছিল, কিন্তু তোমরা দেখো, তোমাদের মনে আছে কিনা, যদি মনে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানো আর কি, যে তাদের হৃৎপিণ্ড কিন্তু পৃষ্ঠের দিকে ছিল, পিছন দিকে আর কি। কারণ তারা কি, তারা ছিল হলো ইনভার্টিব্রেট, অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণী আর কি। সো যারা অমেরুদণ্ডী প্রাণী তাদের হৃৎপিণ্ড থাকে পিছন দিকে, আর যারা মেরুদণ্ডী প্রাণী বা মনে করো কর্ডেট প্রাণী আর কি, মেরুদণ্ড না শুধু বলবো, কর্ডেট প্রাণী যারা বলবো, তাদের হৃৎপিণ্ড কোন থাকে, সামনের দিকে থাকে, অর্থাৎ অঙ্কের দিকে থাকে। খুবই সিম্পল। সো আমরা সরাসরি বলে দিচ্ছি যে হৃৎপিণ্ডের অবস্থান হলো কি, সম্মুখে অবস্থান করে। দেহের সম্মুখে অবস্থান করে। ওকে, ডান, এটা চলে গেল আর কি। এবার আমরা পরের অংশ চলে যাচ্ছি আর কি। এবার সব পার্শ্বপদ, 9 নাম্বার পার্শ্বপদ। পার্শ্বপদটা কি? হ্যাঁ, মানে পাশাপাশি পদ। দেখো আমাদের ক্ষেত্রে কি আছে, 1 জোড়া পা আছে না? গরুর ক্ষেত্রে কি আছে, 2 জোড়া পা আছে না? অর্থাৎ এই যেরকম পাশাপাশি কি থাকবে, পা অবস্থান করবে। সো এটা কি থাকে, এদের মাঝখানে অবস্থান করবে। যদি পা থাকে আর কি, তাহলে তাদের কি থাকবে, এরকম পা পার্শ্বপদ থাকবে আর কি। ঠিক আছে, ওকে। কয় জোড়া থাকবে? সাধারণত 2 জোড়া থাকে আর কি পার্শ্বপদ। পার্শ্বপদ থাকে হলো 2 জোড়া, 2 জোড়া পার্শ্বপদ থাকে। তবে আবার দেখো, আমাদের কিন্তু 2 জোড়া পা নাই, কিন্তু আমাদের 1 জোড়া কি আছে, হাত, আর 1 জোড়া কি আছে, পা। এটা ব্যতিক্রম, হ্যাঁ। ওকে, মাথায় রাখবে আর কি। সো এবার সব খণ্ডাকার। অনেকগুলো বৈশিষ্ট্য বললাম, সবগুলো যে তোমাদের পরীক্ষায় দিতে হবে এমন না। আমরা পড়ার জন্য অনেকগুলো পড়তেছি। এখান থেকে মোটামুটি প্রশ্নের উপর ডিপেন্ড করে যদি এই ধরনের প্রশ্ন আসে আর কি, তো প্রশ্নের মার্কসের উপর ডিপেন্ড করে, 2 মার্কস হোক, 3 মার্কস হোক, 4 মার্কস হোক, যেটাই হোক না কেন, তো প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমরা হলো প্রশ্নটা বড় করবে আর কি, যে কত বড় হবে আর কি। আর এখানে তো বেসিক কথাবার্তা সব। ওকে, সো খণ্ডকাণ্ড আমরা নাও পড়তে পারি চাইলে। সো এরপর সব খণ্ডকাণ্ড 10 নাম্বার। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে খণ্ডকাণ্ডটা একদম ইন্টারনালি থাকে, একদম ভিতরের দিকে বন্ধও থাকে। তো আমাদের দেহে কিন্তু খণ্ডকাণ্ড এরকম ইন্টারনালি না, ভিতরের দিকে নাই। অর্থাৎ দেহ একদম সম্পূর্ণ যে পার্ট পার্ট ভাগ করা এরকম, যে এর একটা খণ্ড, আবার একটা খণ্ড, আবার একটা খণ্ড, এরকম কিন্তু নাই, এরকম কিন্তু নাই। সো খণ্ডটা হলো অনেকটা কি, একটা দেহ প্রাচীর, মস্তিষ্ক, আর হলো তোমার লেজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে। দেহ প্রাচীর, মস্তিষ্ক ও লেজ পর্যন্ত বেশি থাকে। তো আশা করি সকলে বুঝতে পারছো। লেজ পর্যন্ত কি থাকে, বিস্তৃত থাকে। এই হলো তোমার হলো খণ্ডাকণ্ড নিয়ে। সিলম পর্যন্ত কিন্তু এটা পৌঁছায় না, মাথায় রাখবে। ওকে, সো লাস্ট ওয়ান, সেটা হলো কি উদাহরণ। এই পর্বের ক্ষেত্রে আমরা উদাহরণ কি দেবো, এই যে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম আমরা, তো 11 নম্বর, সেটা কি দেখবে, উদাহরণ। উদাহরণ, উদাহরণ কি দেবো? হ্যাঁ, তোমার ইচ্ছা মতো দিতে পারো। ধরো আমরা কি দিলাম, হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স মানুষ, হ্যাঁ, হোমোসেপিয়েন্স বা মানুষ। তারপরে দিতে পারো পেনিওলাসা ইলিশা, ইলিশা, এটা দিতে পারো, টেনুলাস ইলিশা। মাথায় রাখবা, বৈজ্ঞানিক নাম লিখলে কিন্তু অবশ্যই নিচে আলাদা আলাদা টান দিতে হয়, মাথায় রাখবা। তোমরা পরীক্ষার খাতে অনেকে লেখো, এই কাজটা কিন্তু করো না। টেনুলাস ইলিশা, এদের ক্ষেত্রে কি দেখা যায়, এটা ইলিশের, ইলিশের বৈজ্ঞানিক নাম।
ইলিশ মাছ। আরো দিতে পারো, তোমরা অনেক জানো আর কি, যেমন হলো প্যান্থারা টিগ্রিস, এটা দিতে পারো। প্যান্থারা টিগ্রিস অর্থাৎ বাঘের বৈজ্ঞানিক নাম এটা, বাঘ। তো এই হলো মোটামুটি আমাদের কোয়ার্টারটা পড়বে নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেল। বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো সকলে কমেন্টস করে জানাবা তোমরা বুঝতে পারছো কিনা। প্রথম দিকে আমরা এই ক্লাসগুলো করতেছি, সো আমরা স্লো মোশনে এগোবো আর কি, খুব বেশি প্রেশার দেবো না। বাট তোমরা দিনের পর দিনে কিন্তু রেডি করে ফেলবা, এবং এই এই চ্যাপ্টারের লেকচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার হ্যান্ড নোট পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, যখন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার যেদিন শেষ হবে তার 1-2 দিনের মধ্যে তুমি হলো আমার এই হ্যান্ড নোটটা পেয়ে যাবে আর কি। আর আজকে যে আমি ক্লাস করতেছি, স্মার্ট বোর্ডে যে পয়েন্টগুলো লিখেছি আর কি, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি ছবি আকারে দিয়ে দেবো। যে ওই যে আজকের ক্লাসের স্লাইডগুলো এভাবে আমি দেখে দেবো, তোমরা ওখানে ক্লিক করবা। ক্লিক করার পরে সেখানে দেখবে যে ছবিগুলো আসবে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা যখন তোমার নোট করার প্রয়োজন হয়, নিজে নিজে লিখতে চাও, তখন সেটা কিন্তু দেখতে পারো আর কি। ওকে, মনিরা বলছো ক্লিয়ার, ভেরি গুড, ধন্যবাদ। তারপরে রবিউল বলছে জি স্যার ক্লিয়ার, সাথী বলছে ক্লিয়ার, ভেরি গুড। কমেন্টস করে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, বাকি রেখে আসো, কমেন্টস করে জানাও বুঝতে পেরেছো কিনা। ওকে, তারপরে উষা বলেছো ক্লিয়ার, বিপুল বলেছে ক্লিয়ার, ভেরি গুড, সকলে বুঝতে পারছো, ভেরি গুড। সো আজকে মনে হয় আর আমরা ক্লাস দীর্ঘায়িত না করি, পরবর্তীতে আমরা হলো এই যে কোয়ার্টার পর্বের যে ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ক্লাস আওয়ার হলো বা ক্লাস টাইমগুলো কি কি। সেটা হলো শনি, সোম, বুধ, রাত 9টা 40 মিনিট, এই 5 মিনিট আগ পাস হতে পারে আর কি। 9:30 থেকে তোমরা রেডি থাকবা। ঐশী বলেছো জি স্যার বুঝতে পেরেছি, মিশু বলছো জি স্যার বুঝতে পেরেছি, শিশির বলছো জি স্যার ক্লিয়ার, হ্যাঁ জি স্যার আসি, ওকে ভেরি গুড। শিশির আজকে জয়েন করেছে, শিশির এবং বিপুল আমাদের সাথে জয়েন করেছে। সো তোমাদের ক্লাসমেটদেরকে একটু ইন্সপায়ার করবা আমাদের এই কোর্সে যুক্ত হওয়ার জন্য আর কি। তোমরা এখানে যারা এই কোর্সের সাথে যুক্ত আছো আর কি, তারা আরো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু আহ, বলবা যে এই কোর্সের সাথে একটু যুক্ত হওয়ার জন্য, তাহলে আমাদের এই কোর্সটা আরো জমজমাট হয়ে যাবে। তোমরা জানো যে আমরা কোর্সটা শুরু করছি স্বল্প কিছু স্টুডেন্ট দিয়ে শুরু করেছি, তো আমরা লং টাইম কিন্তু এই কোর্সটা চলবে, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে কিন্তু পরীক্ষা পর্যন্ত থাকবে, একদম তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত থাকবো। সো ততদিন তোমাদের সাথে একটা লং রিলেশন থাকবে আর কি ইনশাল্লাহ। এবং যারা এই ক্লাসে, তো আমরা তো সামনাসামনি থাকার কোনো সুযোগ নেই এখানে খুব একটা, শুধুমাত্র আমার কলেজ স্টুডেন্ট ছাড়া, যারা বাইরে কলেজ স্টুডেন্ট আছো বা আমার কলেজ স্টুডেন্ট যারা আছো, তারা ক্লাসে খুব একটা আসার সুযোগ হয় না, বিভিন্ন কারণে, চাকরির কারণে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে বাসায় থাকা হয়। তো তারা কিন্তু এই ক্লাস তো করতে পারছোই, এর সাথে সাথে কি কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা, কোনো জায়গায় কোনো বোঝার কোনো বিষয় থাকে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো এই হলো ব্যাপার। তো সকলে ভালো থেকো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী বুধবার আর 9টা 40 মিনিট ইনশাল্লাহ তোমাদের সাথে দেখাবে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।